বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত এবং WHO সহযোগিতায় নার্সিং লাইব্রেরির ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ফাইনাল ইয়ারের এভিডেন্স বেসড নার্সিং, সেটার সেকেন্ড পার্ট। কারণ ফার্স্ট পার্টে আমরা অনেক কিছু জেনেছি, এভিডেন্স বেসড নার্সিং কী, এভিডেন্স বেসড প্র্যাকটিস কী, কীভাবে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি এবং কিছু কমন ব্যারিয়ার সেখানে আমরা দেখেছিলাম। আজকে তারই পরবর্তী ফেজে বেশ কিছু পয়েন্টস আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। আজকে আমরা দেখব আজকের ক্লাসে যে এভিডেন্স নিয়ে আমরা এর আগের ক্লাসে ডিসকাস করেছি, কিন্তু এভিডেন্সগুলো আমরা কোন কোন সোর্স থেকে পেতে পারি সেই ব্যাপারে আজকে আমাদের ক্লাসে ডিসকাশন থাকছে। তো চলো দেখে আসি যে কোথা থেকে আমরা আমাদের যে এই যে এত এভিডেন্সের কথা বলতেছি এই এভিডেন্সগুলো কালেক্ট করতে পারি। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে রেফার্ড জার্নালস। এখন আসো জার্নাল কি, তোমরা হয়তো বা তোমাদের রিসার্চ যে সাবজেক্টটা আছে ফোর্থ ইয়ারে সেই সাবজেক্ট থেকে জেনে থাকবে যে জার্নাল কি। তো এইখানে আমরা জার্নাল সম্পর্কে একটু সংক্ষেপে তোমাদের জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা জানি যে আমরা রিসার্চ করি এবং সেই রিসার্চগুলো কিন্তু রিসার্চ বা আর্টিকেল বা স্টাডি একই কথা সবগুলো। তো এই রিসার্চগুলো কিন্তু আমরা বিভিন্ন জার্নালে পাবলিশ করে থাকি। জার্নাল সেটা হতে পারে অনলাইন জার্নাল বা সেটা হতে পারে কোনো পিরিয়ডিক জার্নাল। তো এই জার্নালে পাবলিশ করে থাকি। জার্নাল মানে একটা জায়গা, ফর এক্সাম্পল মনে করো একটা পেপার, যেমন আমরা প্রথম আলো একটা পেপার, সেখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের নিউজ আমরা পাবলিশ করে থাকি। তো এরকম জার্নাল থাকে, বিভিন্ন হেলথ জার্নাল হতে পারে, নার্সিং জার্নাল হতে পারে, যে জার্নালের মাধ্যমে আমরা আমাদের যে রিসার্চগুলো করি সেগুলো পাবলিশ করে থাকি। তার উদ্দেশ্য থাকে যেন পুরো বিশ্বের মানুষ আমার রিসার্চটা পড়তে পারে এবং এই রিসার্চ সম্পর্কে জানতে পারে। তো এই জার্নালগুলো আমাদের একটা এভিডেন্স কালেক্ট করার অন্যতম সোর্স। মানে আমার যে বিষয়ে এভিডেন্স দরকার হোক সেই রিলেটেড জার্নালে চলে গেলেই আমি সেই স্টাডিগুলো সেখান থেকে নিতে পারবো। তাই সোর্সের 1 নম্বরে বলা হয়েছে যে রেফার্ড জার্নাল। যদি আমার দরকার হয় যে আমার পেশেন্টের ফুড অ্যান্ড নিউট্রিশন সম্পর্কে আমি জানতে চাই, তাহলে সেই রিলেটেড এভিডেন্স পেতে হলে আমার ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড যে জার্নালগুলো আছে সেখানে চলে যেতে হবে। তাই বলা হয়েছে যে রেফার্ড জার্নাল, যে জার্নাল দরকার হবে সেই জার্নাল। এরপরে দেখো সেকেন্ড যেটা বলা হয়েছে প্রাইমারি রিসোর্সেস। প্রাইমারি রিসোর্সেস, এইখানে আমরা প্রাইমারি রিসোর্স বলতে কি বলা হয় এটা আমরা লিটারেচার রিভিউর মধ্যে জানবো। ওখানে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি যে লিটারেচারের টাইপসগুলো আছে সেইখানে আমরা ডিটেলস জানতে পারবো। এখানে একটু সংক্ষেপে আমি তোমাদের আলোচনা করি যে প্রাইমারি রিসোর্স হচ্ছে বলতে বোঝানো হয়েছে যে রিসার্চার রিসার্চ করার সময় যেগুলো ইউজ করে, সেটা তার ডায়েরি হতে পারে, সেটা তার কোনো পোস্টার হতে পারে, সে নিজে যে জিনিসগুলো ইউজ করবে সেই রিসোর্সগুলোও কিন্তু আমাদের এভিডেন্স হিসেবে কাজে লাগতে পারে। এরপরে পয়েন্টসটা কি বলা হয়েছে দেখো, রিসার্চার্স এক্সপার্ট ওপিনিয়ন। তার মানে এটা হতে পারে যে রিসার্চার যারা আছেন বা স্কলার যারা আছেন, এক্সপার্ট যারা আছেন, তারা একটা কিন্তু ওপিনিয়ন দিতে পারে এবং তাদের ওপিনিয়নটাকেও কিন্তু আমরা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমরা দেখব যে WHO আছে এবং WHOর বিভিন্ন এক্সপার্ট আছে যারা কিনা বিভিন্ন বিষয়ের ওপরে ওপিনিয়ন দিয়ে থাকে এবং সেই ওপিনিয়নগুলো কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা সবাই ব্যবহার করে থাকি। বর্তমানে যেমন দেখা যাচ্ছে যে করোনা সিচুয়েশনের কারণে অনেক ধরনের ওপিনিয়ন সেখান থেকে আসছে এবং সেগুলো আমরা ব্যবহার করছি। সুতরাং বলা যায় যে এক্সপার্টদের ওপিনিয়নগুলোও একটা এভিডেন্স। তারপরের পয়েন্টসে কি আসে দেখো, ন্যাশনাল কোলাবোরেটিভ। ন্যাশনাল কোলাবোরেটিভ হচ্ছে আমরা কিন্তু জাতীয়ভাবে অনেক ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি। সেটা হতে পারে বাংলাদেশের প্রেক্ষিতে তোমরা দেখে থাকবা যে জাতীয় অনেক কনফারেন্স হয়, অনেক প্রোগ্রাম হয়, সেখান থেকে কিন্তু আমরা অনেক বুকলেট প্রকাশ হয়, ওখান থেকে ব্রুশার থাকে, সেইগুলো কিন্তু আমরা আমাদের এভিডেন্স হিসেবে আমরা ইউজ করি। এরপরে পয়েন্টসটা কি আসে দেখো, লোকাল ইমপ্রুভমেন্ট বা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। QI এর সংক্ষেপে আমি বলেছি যেটা হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। তো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেটা হতে পারে একটা কোম্পানির, হতে পারে আমার একটা নিজস্ব হসপিটালের। সেই কোয়ালিটি ইমপ্রুভমেন্টের কিছু গাইডলাইন থাকে, প্রত্যেকটা হসপিটালেরই কিছু গাইডলাইন থাকে। ওই কোয়ালিটি ইমপ্রুভমেন্ট গাইডলাইনটাকেও আমরা আমাদের প্রমাণ হিসেবে বা এভিডেন্স হিসেবে ইউজ করতে পারি। তারপরের যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট কমন এভিডেন্স, ইন্টারনেট। কারণ আমরা এখন জানি যে যত যা পড়ি না কেন, যা কিছু ইনফরমেশন আমাদের দরকার হয় আমরা সরাসরি গুগলে চলে যাই এবং গুগলে ব্রাউজ করলেই সেই ব্যাপারে আমরা ইনফরমেশন পাই। এই জন্য ইন্টারনেট আমাদের অন্যতম একটা সোর্স। তারপরে কি বলছে দেখো, ইনকোয়ারি অ্যান্ড রিসার্চ, যেটা বলছে যে বিভিন্ন ধরনের স্টাডি যেগুলো হয়েছে, আগেই বলেছি তোমাদের এই পয়েন্টকে, সেই রিসার্চগুলোকে আমরা এভিডেন্স হিসেবে ইউজ করতে পারি। তারপরে যেটা নেটওয়ার্কিং বেঞ্চমার্কিং,
এই নেটওয়ার্কিং বেঞ্চমার্কিংটা বলা হয়েছে যে একটা দেশের সাথে আরেকটা দেশের নার্সদের সমন্বয় থাকে এবং কোলাবোরেশন থাকে, তাদের সাথে একটা নেটওয়ার্কিং থাকে। তো দেখা যাচ্ছে যে আমার দেশে একটা প্রবলেম হলো, সেই প্রবলেমটা সলিউশন আমি পাচ্ছি না, বাট সেটার সলিউশনটা নেওয়ার জন্য আমি হয়তো বা ইউএসের কোনো নার্সের সাথে যোগাযোগ করতে পারি বা ইউকের কোনো নার্সের সাথে যোগাযোগ করতে পারি। এই নেটওয়ার্কিংটাকেও বলা হচ্ছে একটা অন্যতম এভিডেন্স, যে এভিডেন্সের মাধ্যমে আমরা এভিডেন্স বেসড নার্সিংটাকে পেশেন্টের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তারপরে বলা হচ্ছে ডেইলি আউটকামস। ডেইলি আউটকামসটা হচ্ছে আমরা প্রত্যেক দিন পেশেন্টের যে কাজগুলো করছি, প্রত্যেক দিন কাজ করার প্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে যে এক এক দিন এক একটা নতুন হয়তো বা চ্যালেঞ্জ ওভারকাম হয়, বা আমি চিন্তা করেছিলাম যে এইভাবে পেশেন্টকে কেয়ার দিব, হয়তো বা দেখলাম যে না, এভিডেন্স বেসড প্র্যাকটিসটা ফলো করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি, হয়তো বা এই ভালো রেজাল্টটাকেই পরবর্তী সময়ে ওই একই ধরনের পেশেন্টকে ট্রিট করার ক্ষেত্রে আমি প্রমাণস্বরূপ ব্যবহার করব যে আমি ওই সময়ে এই পেশেন্টের উপরে এইভাবে কেয়ারটা দিয়েছিলাম এবং এটা রেজাল্ট ভালো পেয়েছি। সুতরাং এই ডেইলি আউটকামটাকেও কিন্তু আমরা পরবর্তীতে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে কিউএ হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স। কোয়ালিটি অ্যাসিওরেন্সের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কিউএ। বলা হয়েছে যে কোয়ালিটি অ্যাসিওরেন্স ডাটা চার্ট রিভিউ রিস্ক ডাটা ইনফেকশন কন্ট্রোল ডেটা। তার মানে পেশেন্টদের, আমরা জানি যে কোনো হসপিটালে কিন্তু পেশেন্টদের ইনফেকশন কন্ট্রোল কিছু নির্দিষ্ট শিট থাকে এবং তাদের বিভিন্ন ধরনের চার্ট থাকে, সেটা হতে পারে তাদের টেম্পারেচার চার্ট বা বিভিন্ন চার্ট। এই চার্টগুলো কিন্তু পেশেন্ট সম্পর্কে ডিটেলস এখানে আমরা বুঝতে পারি যে পেশেন্টের পেশেন্ট যখন অ্যাডমিটেড হয়েছিল তখন তার ফিভারটা কেমন ছিল বা তার ইনফেকশন কেমন ছিল, ইনফেকশনের রেট কেমন ছিল। এই ডেটাগুলো আমরা পরবর্তী সময়ে আমাদের এভিডেন্স হিসেবে ব্যবহার করতে পারি। এবং লাস্ট পয়েন্টটা বলা হয়েছে যেখান থেকে আমরা আমাদের এভিডেন্স পেতে পারি, সেটা হলো কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস। তার মানে যেটা হচ্ছে, এটাও পেশেন্টের, আমরা জানি যে কস্ট ইফেক্টিভনেস চার্ট থাকে পেশেন্টের, এবং এই চার্টগুলো আমরা অ্যানালাইসিস করি যে কোনটাতে কোন পেশেন্টের কেমন ইমপ্রুভমেন্ট ছিল এবং ওটা কতটা ইফেক্টিভ ছিল। এই ইমপ্রুভমেন্ট বিবেচনা করে বা অ্যানালাইসিস করে পরবর্তীতে যেটা আমাদের কাছে বেস্ট মনে হয় যে এই ওয়েতে পেশেন্ট সব থেকে ভালো রেসপন্স ছিল, সেইটাকে আমরা পিক করি এবং এটা পরবর্তী সময়ে আমরা এভিডেন্স হিসেবে ব্যবহার করি। তাহলে আশা করি তোমরা যে সোর্সগুলো বলা হয়েছে এভিডেন্সের, প্রত্যেকটা সোর্স সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এবং এখানে যে সোর্সগুলো আমি ডেসক্রাইব করেছি এর বাইরেও কিন্তু আরও অনেক সোর্স আছে, চাইলেই বা তোমরা যদি একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করো তাহলে তোমরা আরও অনেকগুলো সোর্স আইডেন্টিফাই করতে পারবা। এখন আসো যে আমাদের রিসার্চ ইউটিলাইজেশন সম্পর্কে আমরা কথা বলবো, এবং ইবিপিতে মানে এভিডেন্স বেসড প্র্যাকটিসে এবং রিসার্চ ইউটিলাইজেশনের মধ্যে নির্দিষ্ট কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটা তোমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় তোমরা দেখে থাকবা যে এইরকম একটা প্রশ্ন আসে যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন রিসার্চ ইউটিলাইজেশন অ্যান্ড এভিডেন্স বেসড নার্সিং। তো এইটা যদি তোমরা বুঝে থাকো আজকের ডিসকাশনটা, তাহলে সেখান থেকে তোমরা আনসার করতে পারবা। আমরা একটু আলোচনার শুরুতেই দেখব যে রিসার্চ ইউটিলাইজেশনটা কি। রিসার্চ ইউটিলাইজেশনটা এখানে কিভাবে বলা হয়েছে দেখো, রিসার্চ ইউটিলাইজেশন বা সংক্ষেপে RU ডিফার্স ফ্রম এভিডেন্স বেসড প্র্যাকটিস। এভিডেন্স বেসড প্র্যাকটিস থেকে এটা আলাদা। কিভাবে দেখো, ইন দ্যাট although RU also serves to improve the quality of patient care, it utilizes solely research findings as a basis of practice to improve patient care। যেটা বলা হয়েছে যে রিসার্চ ইউটিলাইজেশনটা এভিডেন্স বেসড প্র্যাকটিস থেকে আলাদা। কেন আলাদা? কারণ যদিও রিসার্চ ইউটিলাইজেশনও কিন্তু পেশেন্টের জন্যই আমরা ব্যবহার করি, পেশেন্টের বেস্ট কেয়ারের জন্যই ব্যবহার করি, কিন্তু এটা শুধুমাত্র রিসার্চ ফাইন্ডিংগুলো ফোকাস করে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে আমরা যেটা বলতে পারি যে এভিডেন্স বেসড নার্সিংটা কিন্তু শুধুমাত্র রিসার্চ ফাইন্ডিংকে ফোকাস করে না, পুরোপুরি রিসার্চ ফাইন্ডিং সহ আমাদের যে ক্লিনিক্যাল এক্সপার্টিস আছে, পেশেন্ট ভ্যালু আছে এবং রিসোর্স আছে, সবগুলোকে ইউজ করে। তাহলে রিসার্চ ইউটিলাইজেশন এবং এভিডেন্স বেসড নার্সিংয়ের মধ্যে কিছু তফাৎ আছে, সেটা যদি আমি তোমাদেরকে ডিফারেন্সটা এভাবে বলি তাহলে সামারি হিসেবে এভাবে বলতে পারি যে রিসার্চ ইউটিলাইজেশনটা কিন্তু শুধুমাত্র রিসার্চের যে ফাইন্ডিংস আছে সেই ফাইন্ডিংসটা ইউজ করে, কমপ্লিটলি শুধু ওই ফাইন্ডিংসটাকে ফোকাস করে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে উদাহরণস্বরূপ বুঝাইতে চাই, মনে করো ইউএসএতে একটা স্টাডি হয়েছে, স্টাডিটা হয়েছে হয়তো বা পেশেন্টের ডেঙ্গু ফিভার নিয়ে। তো পেশেন্টের ডেঙ্গু ফিভার নিয়ে যেই স্টাডিটা হচ্ছে, দেখা যাচ্ছে ওখানকার ফাইন্ডিংস কী ছিল, মানে ডেঙ্গু ফিভারটা
কিভাবে পেশেন্ট এটার সাথে রেসপন্স করে বা কি ট্রিটমেন্ট দিলে এটার সাথে বেটার হয়, এই ধরনের ফাইন্ডিংসটা শুধুমাত্র উঠায় নিয়ে আসে, সেটা হচ্ছে রিসার্চ ইউটিলাইজেশন। কিন্তু যখন আমরা এটাকে এভিডেন্স বেসড নার্সিংয়ের ক্ষেত্রে আমরা ইউটিলাইজ করতে চাইবো, শুধুমাত্র এই ফাইন্ডিংস দিয়েই হবে না। এই ফাইন্ডিংসের সাথে সাথে যেটা আমাদের লাগে সেটা হলো ক্লিনিক্যাল নার্সদের যে এক্সপার্টিসটা বা দক্ষতাটা সেটা লাগে, এবং পেশেন্টের প্রেফারেন্স মানে পেশেন্ট এটাকে সাপোর্ট দিচ্ছে কিনা সেটা লাগে, এবং পসিবল রিসোর্স থাকা লাগে। আমার যে হসপিটালে আমি এটা ইমপ্লিমেন্ট করতে চাই এই পসিবল রিসোর্স থাকা লাগে। তার মানে রিসার্চ ইউটিলাইজেশন শুধুমাত্র স্টাডি ফাইন্ডিংসটাকে ফোকাস করে, যেখানে কিনা এভিডেন্স বেসড নার্সিং এই স্টাডি ফাইন্ডিংসের সাথে সাথে নার্সদের ক্লিনিক্যাল এক্সপার্টিস, পেশেন্টদের প্রেফারেন্স এবং পসিবল অ্যাভেলেবল রিসোর্স নিয়ে ডিসকাস করে, যে কারণে এভিডেন্স বেসড নার্সিং থেকে রিসার্চ ইউটিলাইজেশনটা আলাদা একটা প্রসেস। এখানে আমি পয়েন্টস আকারে দেখানোর চেষ্টা করেছি যে রিসার্চ ইউটিলাইজেশন এবং এভিডেন্স বেসড নার্সিংয়ের মধ্যে কি কি পার্থক্য। সেখানে পয়েন্টস আকারে যেগুলো দেওয়া আছে, প্রথমেই দেখো রিসার্চ ইউটিলাইজেশনের মধ্যে দেওয়া আছে যে ইউজ রেজাল্ট অফ স্টাডিজ। তার মানে রিসার্চ ইউটিলাইজেশন অলওয়েজ স্টাডির যে ফাইন্ডিংসটা আছে বা রেজাল্টটা আছে সেটাকে ব্যবহার করে। র্যান্ডমলি সিলেক্টেড, র্যান্ডম কথাটার মানে হচ্ছে যে কোনো একভাবে, যে কোনো একটা, এটা হতে পারে মানে র্যান্ডমলি মানে ফ্রিকোয়েন্টলি, কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই, যে কোনো একটা রিসার্চের ফাইন্ডিংস তারা সিলেক্ট করে রিসার্চ ইউটিলাইজেশনে। এবং আরও যেটা কথা বলা হচ্ছে যে রিসার্চ ইউটিলাইজেশনটা নার্সিং কেয়ারটাকে সাপোর্ট করে, সোললি নার্সিং কেয়ারটাকে সাপোর্ট করে, এবং লেস সিস্টেমেটিক। রিসার্চ ইউটিলাইজেশনটা এভিডেন্স বেসড প্র্যাকটিসের থেকেও একটু কম সিস্টেমেটিক, কারণ আমরা দেখেছি যে রিসার্চ ইউটিলাইজেশন শুধুমাত্র ফাইন্ডিংসটাকে ফোকাস করছে, বাট অন দ্য আদার হ্যান্ড এভিডেন্স বেসড প্র্যাকটিস অলওয়েজ ট্রাই টু ফোকাস 4 কম্পোনেন্টস হুইচ আই ডিসকাসড বিফোর। সো আবার যদি বলতে চাই তাহলে এভিডেন্স বেসড প্র্যাকটিসের মধ্যে এই অল রিসার্চটা যেটা আছে সেটাকে তারা ফোকাস করে থাকে, এবং ইউটিলাইজ থরো ইন্টিগ্রেটিভ রিভিউ, যেটা বলা হচ্ছে যে RU বা রিসার্চ ইউটিলাইজেশন শুধুমাত্র যে কোনো একটা স্টাডিকে র্যান্ডমলি সিলেক্ট করতেছে, বাট ইন ডেপথ যদি জানতে চাই সেই রিভিউটা কিন্তু আমরা করে থাকি হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিসের ক্ষেত্রে। কারণ হিসেবে আমি বলবো যে রিসার্চ ইউটিলাইজেশন কিন্তু আমরা যে কোনো ফিল্ডে করে থাকি, কিন্তু পেশেন্টকে নিয়ে যখন আমরা কাজ করি বা এভিডেন্স বেসড প্র্যাকটিস হিসেবে সেটাকে যখন কাজ করতে চাই, তখন আমাদের সবভাবে সব কর্নার থেকে চিন্তা করতে হয়, থরোলি চিন্তা করতে হয় যে এটা আমার পেশেন্টের জন্য কতটুকু বেস্ট হবে। সেই জন্য বলা হচ্ছে যে এভিডেন্স বেসড প্র্যাকটিস ইজ মোর সিস্টেমেটিক রাদার দ্যান রিসার্চ ইউটিলাইজেশন। এখন আসো আমরা খুব একটা গুরুত্বপূর্ণ স্টেপ সম্পর্কে আলোচনা করব, যে এতক্ষণ ধরে যে আমরা দেখলাম যে রিসার্চ ইউটিলাইজেশন বা এভিডেন্স ইউটিলাইজেশন এই জিনিসগুলো কিভাবে আমরা করতে পারি, সেফলি করতে পারি, তার কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইনগুলো সম্পর্কে আমরা এখন জানব। প্রথমেই সেই গাইডলাইনে উল্লেখ করা আছে যে নো সিঙ্গল রিসার্চ স্টাডি ক্যান প্রোভাইড সাফিসিয়েন্ট ভ্যালিড রিসার্চ এভিডেন্স। তার মানে বলা হচ্ছে যে ক্লায়েন্টকে যখন আমরা কেয়ার দিতে চাবো, পেশেন্টকে যখন কেয়ার দিতে চাবো, শুধুমাত্র একটা সিঙ্গেল স্টাডির উপরে বেসিস করেই কিন্তু আমরা বলতে পারবো না যে এই ট্রিটমেন্টটা বা এই কেয়ারটা তাদের জন্য বেস্ট। এই একই কথা অনেকগুলো রিসার্চকেই সাপোর্ট করতে হবে। দেখা যাচ্ছে যে আমি দেখলাম যে জ্বরের জন্য স্পঞ্জিং খুব বেটার, ফর এক্সাম্পল, এই সাপোর্ট, এই যে একটা এভিডেন্স, একটা কথা যে আমি বলতেছি জ্বরের জন্য স্পঞ্জিং করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, এটা বিশ্বের আরও অনেকগুলো রিসার্চ দ্বারা সাপোর্টেড হতে হবে। একই কথা বলতে হতে হবে যে হ্যাঁ জ্বরের জন্য স্পঞ্জিং কাজে লাগে। যখন এরকম আমরা ডিফারেন্ট রিসার্চ থেকে একই ধরনের ফাইন্ডিংস পাবো, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা ভ্যালিড এবং ওয়ার্ল্ড ওয়াইড এইটার রেকগনাইজড মানে স্বীকৃত। সেই জন্য বলা হচ্ছে যে সিঙ্গেল রিসার্চ স্টাডি ইজ নট এনাফ টু সাপোর্ট এনি এভিডেন্স। সেকেন্ড পয়েন্টে কি বলছে দেখো, when direct replication is minimal, indirect replication may be used to extend a defined area of nursing research, systematic and constructive replication of a principle। তোমাদের কাছে একটু হয়তো বা কঠিন লাগতে পারে এই কথাটা, কিন্তু সহজভাবে আমি যদি বলি, দেখা যাচ্ছে যে যখন আমরা ডাইরেক্ট কোনো রিসার্চকে পাবো না, আমাদের স্টাডিকে সাপোর্ট করতেছে না, আমাদের কথাকে সাপোর্ট করতেছে না, যে কেয়ারটা আমরা দিতে চাচ্ছি সেটা সাপোর্ট করছে না, তখন আমাদের খুঁজতে হবে ইনডাইরেক্ট কতগুলা আছে, বা হয়তো বা কোনো এক্সপার্ট
এটা রিসার্চ করেনি, কিন্তু এক্সপার্ট হয়তো কোনো ব্লগে বলে গেছে বা তার নিজস্ব থিঙ্কিং যেটা ছিল সেটা হয়তো সে এক্সপ্রেস করে গেছে। এই জন্য বলা হচ্ছে যে যখন ডিরেক্ট কোনো রিসার্চ আমরা পাবো না, ইনডিরেক্ট রিসার্চ যেগুলো আছে বা ইনডিরেক্ট কথাবার্তা বা ওপিনিয়ন যেগুলো আছে সেগুলো আমরা গ্যাদার করব, যাতে করে আমরা এভিডেন্স বেসড প্র্যাকটিসটাকে ফলো করতে পারি। এবং দেখো পরবর্তী পয়েন্টসটা কি বলা হয়েছে, দ্য নার্সিং প্র্যাকটিস ইনোভেশন হুইচ ইজ ডেভেলপড ফ্রম এ রিসার্চ বেস মাস্ট বি ইভ্যালুয়েটেড। তার মানে ইউজ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে তোমাদের ভেরিয়েবল সম্পর্কে তোমরা রিসার্চে যদি পড়ে থাকো তাহলে দেখবা ভেরিয়েবল সাধারণত দুই প্রকার বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ইফেক্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে কজ। তার মানে কোনো কারণে যে ইফেক্টটা হয় সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা রিসার্চে হয়তো আরও বেশি ইনডেপথ তোমরা শিখবা এই ব্যাপারে, বাট জাস্ট সংক্ষেপে আমি তোমাদের বলে রাখলাম যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে কোনো কিছুর ইফেক্ট। তো এখানে বলা হচ্ছে যে দ্য নার্সিং প্র্যাকটিস ইনোভেশন হুইচ ইজ ডেভেলপড ফ্রম এ রিসার্চ বেস মাস্ট বি ইভ্যালুয়েটেড। তার মানে এভিডেন্স বেসড প্র্যাকটিস তোমার ফলো করতে হলে অবশ্যই এই রিসার্চটা ইভ্যালুয়েটেড হতে হবে। ইভ্যালুয়েটেড মানে সবার দ্বারা এটা ইভ্যালুয়েটেড হতে হবে যে দিস ইজ দ্য বেস্ট মেথড হুইচ আই এম গোনা ফলো। এখন দেখো এই পয়েন্টসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের এক্সামেও প্রায়ই এই প্রশ্নটা এসে থাকে যে এভিডেন্স বেসড নার্সিংটাকে আমরা বাংলাদেশের প্র্যাকটিসের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে পারি বা কিভাবে এটার বাস্তবায়ন করতে পারি। অনেকগুলো পয়েন্টস এখানে আছে, আমি পর্যায়ক্রমে তোমাদের সাথে ডিসকাস করব। শুরুতেই যেটা বলা হয়েছে যে নার্সেস অ্যাজ প্রফেশনালস হ্যাভ এ রেসপন্সিবিলিটি to remain up to date on the latest research findings and the newest recommendations related to nursing practice. অবশ্যই নার্সরা প্রফেশনাল এবং এ গুড লেভেল অফ প্রফেশন তারা মেনটেন করে। তো এটা মেনটেন করতে হলে নার্সরা অ্যাজ এ প্রফেশনাল তাদেরকে বেশ কিছু রেসপন্সিবিলিটি ক্যারি আউট করতে হয় এবং তার মধ্যে অন্যতম যেটা যে নার্সরা যখন ক্লিনিক্যাল সাইডে কেয়ার দিতে চাইবে ডেফিনেটলি তাদেরকে আপ টু ডেট থাকতে হবে। তার মানে পুরো বিশ্বের কোথায় কি রিসার্চ হচ্ছে বা যে কেয়ারটা আমি দিতে চাই, যে সেক্টরে আমি কাজ করতেছি সেই সেক্টরে কি কি রিসার্চ হচ্ছে তার সাথে তার নলেজটা আপ টু ডেট থাকতে হবে। কারণ আমি যদি আপডেটেড নলেজটা আমি আমার পেশেন্টদের মধ্যে ডেলিভারি না দিতে পারি হয়তো পেশেন্ট স্যাটিসফাইড হবে না। সেই জন্য নার্সদের রেসপন্সিবিলিটি থাকবে যে ওয়ার্ল্ডের কোথায় কি হচ্ছে, কোন ধরনের রিসার্চ হচ্ছে, সব থেকে আপডেটেড কোনটা বা সব থেকে নিউয়েস্ট কোনটা সেটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। এরপরে দেখো সেকেন্ড পয়েন্টটা কি বলা হয়েছে, বাই এনকারেজিং সাচ ডিলিজেন্ট অ্যাটেনশন টু নিউ নলেজ EBN ক্যান প্রোভাইড অ্যান এসেনশিয়াল ব্রিজ বিটুইন রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস। তার মানে এই যে আমরা প্রতিনিয়ত আমাদের নলেজটাকে আপডেট করছি বা কি নতুন নলেজ আসছে বা নতুন আইডিয়া আসছে এটার সাথে নিজেকে আপ টু ডেট রাখতেছি, এটা রাখার সাথে সাথে কিন্তু নার্সের সাথে এবং নার্সের যে রিসার্চগুলো সেটার সাথে একটা সুন্দর রিলেশন তৈরি হবে। কারণ প্রতিনিয়ত আমাকে এর জন্য অনেক রিসার্চ পড়তে হবে এবং সেটা আমার মানে ক্লিনিক্যাল সেটিংয়ে প্র্যাকটিস করতে হবে। দ্যাট মিনস রিসার্চ এবং এই প্র্যাকটিসের সাথে একটা সুন্দর ব্রিজ তৈরি হবে। তারপরে পয়েন্টসে কি বলছে দেখো, দ্য আলটিমেট গোল অফ নার্সিং ইজ টু ডেলিভার টু পেশেন্টস দ্য বেস্ট অ্যাভেলেবল কেয়ার। আলটিমেট গোল আমি তোমাদেরকে আগেও বলেছি যে যেটাই করি না কেন এভরিথিং ইজ ক্লায়েন্ট ফোকাসড, দ্যাট মিনস পেশেন্ট ফোকাসড। যাই করি না কেন আমরা পেশেন্টের ডেভেলপমেন্ট যাতে হয় সেই জন্য করে থাকি। সুতরাং পেশেন্টটাকে যাতে আমরা বেস্ট অ্যাভেলেবল কেয়ার দিতে পারি এটাই কিন্তু আমাদের নার্সিংয়ের মেইন বা আলটিমেট গোল। Despite numerous barriers to using research, there continue to be strong motivation among nurses to learn the skills required to practice evidence-based nursing. বাংলাদেশের প্রেক্ষিতে যেটা আমরা বলেছি আগেও যে বেশ কিছু লিমিটেশন আছে আমাদের বা রিসার্চের ক্ষেত্রে আমরা যেভাবে চাই নার্সরা ওইভাবে এখনও ইনভলভ নিজেদের করতে পারিনি। এত কিছু ব্যারিয়ারের মধ্যেও আমাদের মেইন মোটিভেশনটা এভাবে কাজে লাগাতে হবে যে আমরা যেটা করব পেশেন্টের বেস্টের জন্য করব। সুতরাং আমাদের যদিও একটু কষ্টও হয়, এই কষ্টটুকু হলেও পেশেন্টের জন্য আমাদের টাইম এবং আমাদের এফোর্টটাকে স্যাক্রিফাইস করতে হবে। এরপরের পয়েন্টসটা কি দেখো যে বাংলাদেশে আমরা এভিডেন্স বেসড নার্সিংটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তার পরবর্তী পয়েন্টসটা এইভাবে বলছে যে দ্য অ্যাপ্লিকেশন অফ রিসার্চ ফাইন্ডিংস to practice goes hand in hand with clinical expertise and with patient preferences and values. The type of study designs that form the basis for evidence-based practice will vary depending on the nature of the question asked.
তার মানে এটা বলছে যে এই যে আমরা আগে জেনেছি যে কতগুলো কম্পোনেন্টস আছে আমাদের এভিডেন্স বেসড নার্সিংয়ের মধ্যে, সেই 4 কম্পোনেন্টসের মধ্যে কিন্তু ক্লিনিক্যাল এক্সপার্টিস ছিল একটা এবং পেশেন্ট প্রেফারেন্স ছিল। তো সেটাই বলছে যে যখন আমরা এভিডেন্স বেসড নার্সিংটাকে হসপিটালে ইমপ্লিমেন্ট করতে চাইবো বা অ্যাপ্লাই করতে চাইবো, অবশ্যই আমাদের মেক শিওর করতে হবে যে সেই নার্স যারা আছেন তারা যেন ক্লিনিক্যালি এক্সপার্ট হয় এবং তারা যেন পেশেন্টের সাথে ডিসকাস করে সেই কেয়ারটা তাদের মধ্যে ডেলিভার করে। সেই জন্য বলা হচ্ছে যে ইবিএন আমরা চাইলেই হসপিটালে গেলাম বা পেশেন্টের উপরে ইমপ্লিমেন্ট করলাম, সেটা হবে না। সেটা হতে হলে অবশ্যই সেই নার্সকে ক্লিনিক্যালি এক্সপার্ট হতে হবে এবং পেশেন্টের সাথে কনসাল্ট করে সেই কেয়ারটা ডেলিভারি করতে হবে। এবং দেখো পরবর্তী পয়েন্টসে কি বলা হচ্ছে যে রিসার্চ ডিজাইনস ইউজফুল টু নার্সিং presents a vast range of questions which straddle both the major paradigms। তার মানে বলা হয়েছে যে নার্সরা কিন্তু দেখো যখন প্র্যাকটিস করছি আমরা, প্র্যাকটিসের সাথে এভিডেন্সটার একটা সমন্বয় থাকতে হবে এবং এই মেজর যে দুইটা ডায়াগ্রাম আছে, দ্যাট মিনস রিসার্চ এবং প্র্যাকটিস, এই দুটোর সাথে কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং রিসার্চ ডিজাইনগুলো কিন্তু আমাদের ওইভাবেই ফোকাসড হয় যাতে একটার সাথে আরেকটা ব্যালেন্স মেনটেন হয়। আরও কিছু পয়েন্টস আমাদের আছে যে কিভাবে আমরা বাংলাদেশে ইবিএনটাকে ইমপ্লিমেন্ট করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। তার মধ্যে প্রথম পয়েন্টটা এখানে আসে যে এভিডেন্স বেসড কেয়ার কনসার্নস দ্য ইনকর্পোরেশন অফ এভিডেন্স ফ্রম রিসার্চ, ক্লিনিক্যাল এক্সপার্টিস অ্যান্ড পেশেন্ট প্রেফারেন্স ইন্টু ডিসিশন অ্যাবাউট দ্য হেলথ কেয়ার অফ ইন্ডিভিজুয়াল পেশেন্টস। খুব ইন্টারেস্টিং কথা এটা। তোমাদের প্রত্যেক সময়ে যে কম্পোনেন্টসগুলো আমরা পড়েছি সেই কম্পোনেন্টসগুলো চলে আসতেছে, যা আগের স্লাইডে তোমরা দেখেছো। এইটার সাথে সাথে ইন্ডিভিজুয়াল পেশেন্টের যে ডিমান্ড আছে, এক একটা পেশেন্টের ডিমান্ড কিন্তু এক এক রকম বা এক একটা পেশেন্টের প্রবলেম এক এক রকম। আমাদের ফোকাস করতে হবে ইন্ডিভিজুয়াল পেশেন্টের উপরে। আমরা যদি চাই যে অ্যাজ এ হোল প্রত্যেকটা পেশেন্টকে একইভাবে কেয়ার দিব, সেটা চাইলেই হবে না, কারণ পেশেন্টের যেরকম কেয়ার নিড থাকবে তাদেরকে সেই নিডের উপরে ফোকাস করে বা ইন্ডিভিজুয়াল পেশেন্টের উপরে ফোকাস করে আমাদের কেয়ারগুলো দিতে হবে। এরপরে পয়েন্টস কি বলছে দেখো, most professionals seek to ensure that their care is effective, compassionate and meets the needs of their patient। বেশিরভাগ যত হেলথ প্রফেশনাল হোক, সে ডক্টর হোক, নার্স হোক বা আদার হেলথ কেয়ার প্রফেশনাল হোক, প্রত্যেকেই কিন্তু এনশিওর করতে চায় যে তারা যে কেয়ারটা দিচ্ছে সেটা সব থেকে বেশি ইফেক্টিভ এবং সব থেকে তারা পেশেন্টের প্রতি কম্প্যাশনেট, দ্যাট মিনস পেশেন্টের প্রতি তাদের মায়া আছে, ভালোবাসা আছে, অ্যান্ড দ্য নিডস অফ দেয়ার পেশেন্ট, তার মানে পেশেন্টের যে ধরনের নিড আছে তারা সেগুলো মিট করতে পারছে। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রফেশনালি যারা আছে তারা এনশিওর করতে চায়, নার্সরাও তার এক্সেপশন না। নার্সদেরকেও এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। দেয়ারফর সাউন্ড রিসার্চ এভিডেন্স হুইচ টেলস আস হোয়াট ডাজ অ্যান্ড ডাজ নট ওয়ার্ক, সেই কারণে বলা হচ্ছে যে একটা যদি সুন্দর রিসার্চের ফাইন্ডিংস আমরা খুঁজে পাই, সেটা অবশ্যই আমাদেরকে বলে দিবে যে এই যে পেশেন্টের নিড ফিল আপ করতে হলে কোনটা আসলে কাজে দিবে আর কোনটা কাজে দিবে না, সেটা আমরা রিসার্চের ফাইন্ডিংসের মাধ্যমে খুঁজে পেতে পারবো। এরপরে কি বলছে দেখো, নার্সিং উড বি ওয়েল সার্ভড বাই এ ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ দ্য এভিডেন্স বেসড মুভমেন্ট ফর ইটস এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট অ্যাসাম্পশনস অ্যান্ড ফর ইন্ডিকেশনস দ্যাট ইট ডাজ অ্যাকচুয়ালি ব্রিং ইমপ্রুভড পেশেন্ট অ্যান্ড ক্লায়েন্ট আউটকামস অ্যাজ এ রেজাল্ট অফ ইমপ্রুভড নার্সিং প্র্যাকটিস। তার মানে বলা হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা সাধারণত নার্সরা বেশ কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করে থাকি পেশেন্টের জন্য বা ক্রিটিক্যাল এক্সামিনেশন করে থাকি। সেই ক্রিটিক্যাল এক্সামিনেশন করতে হলে আমরা যে রিসার্চের ফাইন্ডিংসের উপরে কমপ্লিটলি নির্ভর করতে হয় যে আমার রিসার্চ আমার কোনটাকে সাপোর্ট করছে এবং এটা আমি কিভাবে এই দ্বারা পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশনটাকে এক্সামাইন করতে পারি। এই টোটাল বিষয়টা চলে আসে হচ্ছে এভিডেন্স বেসড নার্সিং থেকে। সুতরাং এই পদ্ধতিগুলো যদি আমরা ফলো করি, পয়েন্টসগুলো ফলো করি, তাহলে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আমরা এভিডেন্স বেসড নার্সিংটাকে পেশেন্টের উপরে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো। আচ্ছা, আজকে এভিডেন্স বেসড নার্সিংয়ে আমরা শিখেছি যে এভিডেন্স বেসড নার্সিং এবং রিসার্চ ইউটিলাইজেশনের মধ্যে পার্থক্য কী কী বিষয়ের উপরে ভিত্তি করে আমরা দুটোকে ডিফার করতে পারি এবং এভিডেন্স বেসড নার্সিং এবং রিসার্চ ইউটিলাইজেশন বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কী গাইডলাইন আমাদের ফলো করতে হবে এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেই পদ্ধতি সম্পর্কে জেনেছি। এখন আমি কিন্তু তোমাদেরকে আগের স্লাইডে শিখিয়েছি যে কী
কি ব্যারিয়ার আমরা সাধারণত এভিডেন্স বেসড নার্সিং করতে যে ফেস করি। তোমাদের ছোট্ট একটা হোম অ্যাসাইনমেন্ট থাকবে যে এই ব্যারিয়ারগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, কি স্ট্র্যাটেজি ফলো করে আমরা সলভ করতে পারি। এটার উপরে তোমরা 200 ওয়ার্ডের একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে এবং অ্যাসাইনমেন্ট তৈরি করে সেটা ছবি তুলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে দিবে। দেওয়ার আগে তোমরা অবশ্যই মেক শিওর করবে যাতে তোমাদের নাম, তোমাদের ইনস্টিটিউটের নাম এবং তোমাদের বিএনএমসি যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা যাতে পাশে উল্লেখ থাকে। তো আজকে আশা করি তোমরা আমার ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ ক্লাসের সাথে থাকার জন্য।